উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে, আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি। ফজল ভাই, এই ইউনূস সরকারকে সব দল সমর্থন করে বসিয়েছে, সকল দলের সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন। প্রতিনিয়ত সেই সমর্থন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আপনার দল বিএনপি সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়। অন্য আরও অনেক পক্ষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক, তারা অনেক বেশি এখন সমালোচনা মুখর নানান কারণে এই 10 মাসে। তো সকলের সমর্থনে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, এত প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পর 10 মাসেই কেন সব কিছু হারিয়ে গেল? এই কথাটা জনাব ইউনূস সাহেব নিজেও স্বীকার করেছেন। কার কাছে? নিউ এজের যে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর নুরুল কবিরের কাছে, যে আমি তো রাজনীতির মানুষ না, এত বুঝি না। এটা তার সরলোক্তি ছিল কিনা আমি জানি না, যদি সরলোক্তি হয়ে থাকে তাহলে ভালো। আমিও মনে করি ম্যারাডোনা বা মেসি বা রোনালদো এরা ফুটবলের শ্রেষ্ঠ পৃথিবীতে, কিন্তু তাদের হাতে যদি আপনি ক্রিকেটের ব্যাট দিয়ে বলেন সেঞ্চুরি হাঁকাও, তারা ব্যাটই ধরতে পারবে না। আবার লারা, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে শ্রেষ্ঠ, তাদের হাতে বল দিলে পরে তারা গোল খাইয়ে বাড়িতে আসবে। ইউনূস সাহেব যতটা অর্থনৈতিক এনজিও ভিত্তিক অর্থনীতিতে যতটা উনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীকে যতটুকু উনি দিতে পেরেছেন, আমাদেরকেও দিতে পেরেছেন, আমি এটা অস্বীকার করি না। তা না হলে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা না। আমি এটাকে সম্মান করি, কারণ বাঙালি মুসলমানের কোনো সন্তান নোবেল পায় নাই এখন পর্যন্ত। আমি সম্মান করি, কিন্তু এনজিও করা আর রাষ্ট্র চালানো, একটা এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না। ওনার প্রকৃতিটা আমার কাছে, চিন্তার প্রকৃতি বা গতি প্রকৃতিটা এত ছোট। উনি 71-72 বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের। উনি এইটা ছাড়তে রাজি হন নাই। আমরা এটা ভাবি নাই তখন। এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না 72 বছর বয়সে, উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন? কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। ওটা তো হলো একটা নাটক করলেন উনি। এই নাটক করা আর বাস্তবতা তো এক জিনিস না। উনি ডাকলেন, এই হাসনাত কোথায় আসো, তাড়াতাড়ি আসো, 1-150 ছেলে হইলেই হবে, গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো, আইসা আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও, তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো, আর তোমরা স্লোগান দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমরা, বেশি না 10-12 ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা, আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে, যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শূন্য করেছিল, আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা। দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব। ওই নাটকটা যত সহজে উনি উতরাইতে পারছে, পরের নাটকটা কিন্তু এত সহজে উতরাইতে পারে নাই। ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব, ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার, ওই যে বাংলা নাহিদ ইসলাম, মনেও থাকে না, মহান ব্যক্তি এরা। তুমি গিয়ে এটা প্রচার করবা। নাহিদ ইসলাম আইসা বললো যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে, পদত্যাগ করে ফেলবে। উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সব কিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে, স্যার আপনি পদত্যাগ করে দেন না, আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না। কিন্তু এই নাটকটা ফেল করছে। এত যদি না বুঝে তাইলে হয় আমি বোকা, আর যদি উনি না বুঝে, আমি না বুঝলে আমি বোকা, উনি না বুঝলে উনি স্বার্থপর। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে, আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি। আমরা এইটাও বুঝি যে একটা ছেলে, একটা যুবক
একটাই ইলেকশনে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে শপথ নিতে দেয় নাই বইলা 9 দিন ঢাকা শহর বন্ধ রাখছে। ওই ছেলেটা বিএনপি সব লাগবে না, ওই ছেলেটাই যদি মনে করে, আমি খুব ক্লিয়ারলি বলি, মিলিটারি ছাড়া ইউনূস সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না, বন্ধ থাকতে হবে। কাজে এই জায়গাতে গিয়ে জিনিসগুলো দাঁড়াইছে এখন, যে উনি যদি এবং উনার লোকজন যদি নিজের দেশ স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ওনারা ঢুকে যেতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। আমি চাই না, তখন তো একটা সংঘাত তৈরি হবে। এই দেশে একটা গৃহযুদ্ধ হোক, আমি চাই না। বারবার ওই ছেলেটা, ওই যে মাহফুজ আলম যাকে উনি বলছিলেন মাস্টার মাইন্ড, ও 3 দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধ হবে। আমি চাই না গৃহযুদ্ধ হোক, তবে এই দেশে যদি আমার দেশ যদি বন্ধক দিয়ে দিতে হয়, তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে। গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম না, এখনো মুক্তিযুদ্ধরা জীবিত আছে, আমি বলে দিলাম। এইটা যদি ইউনূস সাহেব পরিহার করতে চায়, এটাকে যদি উনি অ্যাভয়েড করতে চায়, যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক, লাখ লক্ষ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক, উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে, নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করব, উনি আমার 10 বছরের বড়, পাক্কা 10 বছরের বড়, ওনার কাছে আমি অনুরোধ করব, আপনি দয়া করিয়া একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন। ডিসেম্বরে দেন না, তারেক রহমানের কথা রাখার দরকার নাই, আগেই দেন। বিএনপির কথা দরকার নাই। আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হয়েছে, 1 অক্টোবরে 2001 সনে 1 অক্টোবরে ইলেকশন হয়েছে, আপনি অক্টোবর মাসেও ইলেকশন দিতে পারেন। সেই ইলেকশনটা আপনি কিন্তু বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন? হ্যাঁ, বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি ডক্টর ইউনূস ছোট হয়ে যাবেন? বিএনপি তার যারা সমর্থক- এখনো যে অবস্থানে আছে, আমি আপনাকে বলি, দেখেন 1969 সনের 25শে মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান আসলো, সিনে আসলো, আইয়ুব খান পর্দার অন্তরালে চলে গেল। পরের দিন আপনি শেষ করতে হবে। জি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে, ইয়েস সামরিক শাসন আমি সমর্থন করি না, কিন্তু আপনাকে 1 বছর সময় দেওয়া হলো, এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। আজকে নাম তারেক হলো শেখ রহমানের মুজিবুর রহমান। এই বক্তব্যটা কি ওরকম কঠোর বার্তা? আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানের এইটা একটা হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। যদি এটা তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে, তাইলে বিএনপি করার আর কোনো জাস্টিফিকেশন থাকবে না। আমি এই কথাটা বলে দিলাম, কিন্তু কারণ তখন ইউনূস সাহেব বলবে, দেখছি তো তুমি তো কইছিলা ডিসেম্বরের মধ্যে অনেক ইলেকশন। অনেক অনেক ধন্যবাদ।